আমাদের চারপাশে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা অনেকেই নিজেই বিশ্বাস করি না। উদাহরণস্বরূপ বলা যায় ভূত, প্রেত, অশরীয় আত্মা, পিশাচ, আরও অনেক কিছু। বিশ্বাস অবিশ্বাস নিজস্ব জায়গায়। বিজ্ঞানও কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে নানা তথ্য দিয়েছে। আমাদের আজকের গল্প এই নিয়েই। লেখক শ্রী সৌরদীপ রায়ের লেখা অনন্তগড়ের পিশাচ রহস্য। অর্জুন, অদিতি আর অপর্ণা এরা তিন বন্ধু। এরা তিনজনেই প্যারানর্মাল এক্সপার্ট। ভূত নিয়ে রিসার্চ করাই এদের একমাত্র কাজ। এটা নিয়ে ওরা ইন্টারনেটে একটা বিজ্ঞাপনও দিয়েছে। ভূত, প্রেত, অশরীরজনিত যে কোনো সমস্যার আমরা সমাধান করে থাকি। যোগাযোগ করুন এই নম্বরে। দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্ট। বেশ কিছুদিন হলো এই বিজ্ঞাপনটি দেয়া হয়েছে। 5 দিন পর অর্জুনের কাছে ফোন আসে অপর্ণার। হ্যালো অর্জুন। হ্যাঁ বল। শোন, আমরা আমাদের ফার্স্ট কেস পেয়ে গেছি রে। এ তো দারুণ খবর। তা ব্যাপারটা কি শুনি একটু। অপর্ণা ফোনে সব জানালো আর বলল, তোরা তাড়াতাড়ি চলে আয় অনন্তগড়ে। আচ্ছা, আমরা আজই রওনা দিচ্ছি। কলকাতা থেকে অনন্তগড়ের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। ওদের পৌঁছাতে একটা রাত লেগে গেল। পরের দিনে অনন্তগড়ে পৌঁছালো অর্জুন আর অদিতি। রাস্তায় আসতে আসতে অর্জুন গ্রামের এক মেয়ের কাছ থেকে ঠিকানা জানতে চাইল। শুনছেন, বলছি যে এই অনন্তগড়ে রাজবাড়ি যাব, কোন রাস্তা দিয়ে যাব বলতে পারেন? মেয়েটি কিছু বলতে যাবে তার আগে ওর পাশে থাকা একটি ছেলে বলল, চিনি না ও রাস্তা, ফিরে যান আপনারা। আহা কি মুশকিল, জানলে একটু বলুন না দাদা, আমরা কলকাতা থেকে এসেছি। শুনুন না, আমরা এখানে আমাদের বন্ধু অপর্ণা রায়ের সাথে দেখা করতে এসেছি। ও তো এখানকার মেয়ে, চেনেন তো? ও আচ্ছা দাদাবাবু, আগে বলবেন তো। এই রাস্তা ধরে সইসা যান। রাস্তা যেখানে শেষ হইব তার বাঁ দিকে যে প্রথম বাসাটা, ওটাই অপর্ণা দিদিমণি। আর একটা কথা শুনেন, দয়া করে ওই রাজবাড়ির দিকে খবরদার যাইবেন না, গেলেই কিন্তু সম্মুখ বিপদ। এই বলে ছেলেটা মেয়েটার সাথে চলে গেল। পরের দিন অর্জুন, অদিতি ও অপর্ণা গেল রাজবাড়িতে। এখন এখানে তেমন কেউ থাকে না। জমিদার বিজয় সেনগুপ্ত মারা যাওয়ার পর থেকেই এই রাজবাড়ি প্রায় শূন্য হয়ে পড়েছে। বেশ কিছুদিন হলো জমিদারের 2 ছেলে সৌরভ ও গৌরব এখানে এসেছে। ওরা দিন কয়েক থাকবে, কিন্তু ওদের আসার পর থেকেই কত যে ঘটনা ওদের সাথে ঘটে গেল। অর্জুন সব জানতে চাইল যে ঠিক কি কি হয়েছিল। এখনো অবধি যা যা ঘটেছে সব কিছু জানাবেন আমাকে। আগেই বলে দিচ্ছি, কিছু লুকিয়ে রাখবেন না, তাহলে সমস্যার সমাধান ঠিক মতো হবে না। আমরা এখানে এসেছি 10 দিন থাকবো বলে। প্রথমে বেশ কয়েকদিন সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিগত 3 দিন ধরেই রাতের বেলায় আমার ভাই গৌরব একটা চাপা গর্জনের আওয়াজ পাচ্ছে। আমি প্রথমে ব্যাপারটাকে বিশ্বাস করিনি, কিন্তু কাল রাতে আমি নিজের কানে শুনলাম আওয়াজটা। আচ্ছা, রাতের বিশেষ কোন সময় আওয়াজটা শুনতে পান, নাকি রাত হলেই শুধু শুনতে পান? এবার গৌরব কাঁপা গলায় বলল, ওই ধরুন রাত 2 বা 3টে হবে। আমি কালো ছায়াও দেখেছি, ঠিক আমাদের বাড়ির পেছনে বাগানে। ওর দুটো চোখ যেন আমাকে গ্রাস করে নেবে, আগুনের মতো জ্বলজ্বল করছিল। আপনারা আমাদের বাঁচান। শুনে যা বুঝলাম, এটা নিশ্চয়ই কোনো এক অশরীরী কাজ, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা কি এই বিষয়ে আর কিছু জানেন? রামুদা আমাদের সবচেয়ে পুরনো চাকর, ও বলতে পারত, কিন্তু আমাদের আসার আগেই ও মারা গেছে। আর বাকি যেসব কাজের লোকেরা আছে তারা দিনে সব কাজ সেরে বাড়ি চলে যায়।
রাতে এদিকে কেউ ভয়ে আসে না। বেশ, আমাকে এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে হবে। ততদিন আপনাদের একটু সাবধানে থাকতে হবে। এক জটিল রহস্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল অর্জুনরা। তবে অর্জুন রহস্যের সমাধান করবেই, এটা সে ঠিক করে নিয়েছিল। পরের দিন ওরা তিনজনে বেরিয়ে পড়ল রাজবাড়ির সম্পর্কে তথ্য জোগাড় করতে। রাজবাড়ির কথা শুনে অনেকে ভয়ে উত্তরই দিচ্ছিল না। অনেক কষ্টে গ্রামের এক বুড়ো লোকের কাছ থেকে ওরা কালী মন্দিরের কথা জানতে পারে। সেই কালী মন্দিরের পূজারীর ছেলেকে চোর অপবাদে পিটিয়ে খুন করে বিজয় সেনগুপ্ত ও তার লাঠিয়াল বাহিনী। কিন্তু চুরি করেনি সেই পূজারীর ছেলে, বিনা দোষে ছেলে মারা যায়। এর প্রতিশোধ নিতে পূজারী তন্ত্র মন্ত্র শুরু করেন। সে এখন একজন ভয়ানক তান্ত্রিক। লোকে তাকে জটা বাবা নামে চেনে। সব শুনে অর্জুন বলল, আপনি অনেক কিছুই জানেন, তা বলতে পারেন যে এই জটা বাবা কোথায় থাকে বা কোথায় গেলে ওনার হদিশ পাওয়া যেতে পারে? বুড়ো লোকটি জানান, গ্রামের পশ্চিম দিকে এক পোড়ো বাড়ির সামনে বটগাছের নিচে জটা বাবা থাকে। পরের দিন দুপুরে অর্জুন একা চলে যায় জটা বাবার সঙ্গে দেখা করতে। অদিতি আর অপর্ণাকে বলে যায় তৈরি থাকতে, সন্ধ্যায় ফিরলেই ওরা রাজবাড়ি যাবে। পুরো বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল অর্জুন। জটা বাবাকে দেখতে পেয়ে হঠাৎই দাঁড়িয়ে পড়ল। সে দেখতে পেল চোখ বুজে ধ্যান করছিল জটা বাবা। জটা বাবার সুদীর্ঘ চেহারা, বড় জটা, মুখে ছাই মাখা, কপালে রক্তের তিলক, আর সামনে আগুন জ্বলছে, আর সাজানো আছে মানুষের মাথার খুলি ও হাড়। অর্জুন জটা বাবার সামনে এসে জোর হাত করে বলল, নমস্কার বাবা। কিরে বাছা, কলকাতা থেকে এসেছিস যে বড়, তোর সাহস আছে বলতে হবে। আমার সামনে সবাই আসতে ভয় পায়, আর তুই চলে এলি। আসতে আমাকে হতোই বাবা। ফিরে যা এখান থেকে তোরা, নিজেদের বিপদে ফেলিস না। সেটা এখন সম্ভব না বাবা, আমি সাহায্য করতে এসেছি। সেটা না করে কিভাবে ফিরে যায় বলুন তো? তাহলে মরবি তুই? হ্যাঁ, নিজের মৃত্যুকে কেন ডেকে আনছিস? এই ভয় তো অনেক আগেই কাটিয়ে উঠেছি। আপনাকে একটা অনুরোধ করছি, ছেলে দুটোকে ছেড়ে দিন দয়া করে। ওদের কি দোষ বলুন তো? তোকে আমি কোনো কৈফিয়ত দেব না। এক্ষুনি চলে যায় এখান থেকে। তুই চিনিস না আমায়? বেশ, এখন আমি চলে যাচ্ছি, তবে আপনিও শুনে রাখুন, এর শেষ দেখে তবেই আমি ছাড়বো। অর্জুন ফিরে এসে অদিতি আর অপর্ণাকে নিয়ে রাজবাড়িতে চলে যায়। পথে যেতে সেই লোকটা আর মেয়েটার সাথে দেখা হয়, যার সাথে প্রথম দিন ঠিকানা জানতে গিয়ে দেখা হয়েছে। দাদাবাবু, দিদিমণি, আপনারা এই পথে কেন? এই পথের একদিকে জটা বাবা আর অন্যদিকে রাজবাড়ি। কেন বিপদে ফেলছেন নিজেদের? অপর্ণা দিদিমণি, আপনি তো সবই জানেন, তাও কেন করছেন? তুমি চিন্তা করো না, আমরা এসব নিয়ে পড়াশোনা করেছি, আমাদের কিছু হবে না। যা ভালো বোঝেন। আমি মূর্খ মানুষ, অত শত বুঝি না। আপনাদের বিপদ হতে পারে তাই সাবধান করছিলাম, বাকি আপনাদের ইচ্ছা। বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আমরা এখানে এসেছি সাহায্য করতে। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না।
যাই করিবেন খুব সাবধানে, আর কোনো সাহায্য লাগলে বলিবেন আমাকে, আমি চেষ্টা করব সাহায্য করার। তা আপনারা কিছু খাইছেন? আপাতত জল ছাড়া কিছুই খাইনি। তা চলুন না কিছু খাবেন আমাদের বাড়িতে গিয়ে, দুমুঠো সালে ডালে একসাথে খিচুড়ি বইসা দিতা, তা একটু খেয়ে যান না, না হয়। না না, তা আর করতে হবে না, আমরা বাড়িতে গিয়ে ঠিক করে নেব। আচ্ছা দিদিমণি, কোনো সাহায্য লাগে বলিবেন। আসি এখন, আবার পরে দেখা হবে। আচ্ছা, ধন্যবাদ। এই বলে ওরা বেরিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে এলো। এখন অর্জুন, অদিতি আর অপর্ণা পৌঁছালো রাজবাড়িতে। পৌঁছেই ওরা নিজেদের কাজ শুরু করে দিল। বাড়ির পেছনে বাগানে লম্বা একটা বাক্সের মতো কি যেন পুঁতে দিল, তার সাথে একটা লাইট লাগানো। ওদের প্রত্যেকের হাতে রয়েছে প্যারোমিটার, যেটাতে আত্মা আসলে বিশেষ সংকেত দেখা দেয়। আর সবশেষে সদর দরজার ওপর দিয়ে লাগানো হলো ক্যামেরা, যাতে ধরা পড়বে অশরীর সমস্ত গতিবিধি। আমি ল্যাপটপে সব ঠিক করে নিয়েছি। এখন না জানলে বিপদটা আরো বেড়ে যেত যে। ও গ্রামের লোকেরা অনেকে অনেক আজগুবি গল্প বানায়, ওই সব কথায় কান দিতে না। ওই সব সত্যি নাকি? যা রটে তা তো কিছু ঘটেও। এখানে তো সবটাই ঘটেছে। এবার আর সৌরভ তর্ক করতে পারল না। এদিকে কথা বলতে বলতে রাত হয়ে গেছে, কাজের সময় এখন। সৌরভ আর গৌরবকে শুয়ে পড়তে বলে অর্জুন। অদিতি আর অপর্ণা জেগে থাকল। এমনি করেই 12টা, 1টা, 2টোর ঘন্টা বেজে গেল। এখনো অবধি কিছুই বোঝা গেল না। শেষমেশ সেই রাত 3টের ঘন্টা বাজে, আর বাজার সঙ্গে সঙ্গেই একটা বিকট আওয়াজ শোনা গেল। প্যারোমিটারের কাঁটা 9 থেকে 10-এর ঘরে চলে গেল। পরিষ্কার বোঝা যাচ্ছে বাইরে পিশাচের তাণ্ডব শুরু হয়েছে। সেই পিশাচ যে আর কেউ নয়, এটা সেই জটা বাবার মতো ছেলে, সেটা আর বুঝতে বাকি রইল না। তন্ত্র বলে তার শক্তি বৃদ্ধি হয়েছে। বাড়ির পেছন দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল পিশাচটা। বিকট শব্দে সারা বাড়ি কেঁপে উঠল। অর্জুনও ছাড়বার পাত্র নয়, অকপটে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। আর অর্জুনের সাথে রয়েছে অপর্ণা, আর অদিতি সৌরভ আর গৌরবের সাথে রয়েছে। হঠাৎই শোনা গেল তান্ত্রিকের গলা। পিশাচের গলায় সে কথা বলছে। বাঁচবি না, কেউ বাঁচবি না, সবাই মরবি। আমি জমিদারের বংশকে নিবংশ করব। আমি থাকতে এটা সম্ভব হবে না। আমিও দেখবো তুমি কি করতে পারো। পিশাচের গলায় জটা বাবা আবারও বলল, তবে দেখ, দেখ তোমার ক্ষমতা, আমি কি করতে পারি, দেখ। অর্জুন তৈরি ছিল এমন পরিস্থিতির জন্য। মাথা ঠান্ডা রেখে সে সঠিক কাজটা করল। ওর পকেটে রাখা ছিল এক বিশেষ মিশ্রণ। পিশাচ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার মুহূর্তের মধ্যেই অর্জুন মিশ্রণটি ছড়িয়ে দিল হাওয়ায়। আর্তনাদ শুনতে পেল বাড়ির সবাই। কাজের কাজ হয়েছে এবার। পিশাচ নিজের শক্তি হারিয়েছে। যেতে যেতে আবারও শোনা গেল তান্ত্রিকের গলা। আমি ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো এই অনন্তকালে। সব পূর্ণ করতে আমি আবার আসবো, আসবো আমি আবার, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। নিমিষেই হাওয়ার সাথে মিলিয়ে গেল পিশাচ। অর্জুনও হাঁপ ছেড়ে বলল, উফ,
আপাতত বিপদ কেটেছে, তবে পুরোপুরি নয়। শুনছিলেন অনন্তকারের পিশাচ রহস্য পর্ব 1, লেখায় সৌরদীপ রায়, কথকের চরিত্রে শুভজিৎ হালদার, অর্জুনের চরিত্রে সৌরদীপ, অদিতির চরিত্রে রয়েছিল পূর্ণিমা, অপর্ণার চরিত্রে অপর্ণা, সৌরভ ও গৌরবের চরিত্রে পুলক, গ্রামের ছেলের চরিত্রে সুভাষ, আর গ্রামের মেয়ের চরিত্রে পূর্ণিমা, জটা বাবা ও পিশাচের চরিত্রে শুভজিৎ।